ক্যারিবিয়ান সাগরের নীল জলরাশি কিভাবে একটি পরিবারের জন্য বিভীষিকা হয়ে উঠল তা নিয়েই এই রোমহর্ষক কাহিনী। এই গল্পের প্রেক্ষাপট এমন এক রহস্যময় ঘটনার ওপর ভিত্তি করে যেখানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র হঠাৎ বদলে যায় এবং নিমিষেই সমুদ্রের সমস্ত পানি অদৃশ্য হয়ে যায়। দিগন্তজোড়া পানিশূন্য মরুভূমি, অজানার আতঙ্ক আর অদ্ভুত সব সামুদ্রিক প্রাণীর আক্রমণের মুখে একটি পরিবারের টিকে থাকার এই লড়াই আপনাকে শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর উত্তেজনায় রাখবে। আপনি কি প্রস্তুত এমন এক পৃথিবীর সাক্ষী হতে যেখানে প্রকৃতি তার সব নিয়ম বদলে ফেলেছে? চলুন জেনে নেওয়া যাক সেই রোমাঞ্চকর অভিযানের বিস্তারিত। মুভির শুরুতে আমরা দেখি ক্যারিবিয়ান সাগরের মাঝে একটি পরিবার তাদের ইয়টে ছুটি কাটাচ্ছিল। মা জুলিয়া সাঁতার কাটার জন্য পানিতে ঝাঁপ দেয়। আরাম করার সময় সে অদ্ভুত কিছু অনুভব করে, কিন্তু আশেপাশে কিছু না দেখতে পাওয়ায় সে ভাবে হয়তো তার মনের ভুল। কয়েক সেকেন্ড পরে আবার সেই একই অদ্ভুত অনুভূতি হয়। এবারও কিছু দেখা যায় না, কিন্তু এবার সে আতঙ্কিত হয়ে ইয়টের দিকে সাঁতার কাটতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ কেউ তার পা ধরে টানতে থাকে এবং সে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। তার মেয়ে ক্যাসি হেডফোন লাগিয়ে গান শুনছিল, তাই সে কিছুই শুনতে পায় না। বাবা টম আর ছেলে বেন মাছ ধরতে ব্যস্ত ছিল। জুলিয়া পানির ওপর ভেসে থাকার চেষ্টা করে, কিন্তু মুখে পানি ঢুকে যাওয়ায় চিৎকার করা কঠিন হয়ে পড়ে। কিছুক্ষণ পর টম বুঝতে পারে যে অনেকক্ষণ ধরে সে জুলিয়াকে দেখেনি। সে ইয়টে তাকে খোঁজে এবং তারপর তার স্ত্রীকে বিপদে দেখতে পায়। সে বাচ্চাদের ডাকে, ইয়টটিকে সেদিকে নিয়ে যায় এবং পানিতে ঝাঁপ দেয়। দ্রুত জুলিয়ার কাছে পৌঁছে তাকে ধরে ফেলে এবং ইয়টের দিকে সাঁতার কাটে। বাচ্চারা দুজনকে উপরে টেনে তোলে। পরিবার জুলিয়াকে সামলায়, কিন্তু জুলিয়া নিজেকে বোঝায় যে হয়তো ঢেউয়ের কারণে এমন হয়েছে। রাতে সবাই মিলে বেনের জন্মদিন পালন করে। ক্যাসির কাছে তার বয়ফ্রেন্ডের ফোন আসে, তাই সে ল্যাপটপ নিয়ে বাইরে চলে যায়। ভিডিও কলে তার বয়ফ্রেন্ড দেখায় যে শহরের ওপর বড় বড় কালো মেঘ জমেছে। কলটি গ্লিচ হয়ে ফ্রিজ হয়ে যায়। ক্যাসি এই কথা পরিবারকে জানাতে আসে, কিন্তু টম বলে যে হয়তো ডাঙা থেকে দূরে হওয়ার কারণে সিগন্যাল দুর্বল। তখনই সবাই একটি শব্দ শুনতে পায়। তারা সবাই বাইরে গিয়ে দেখে যে তিমি মাছের একটি দল যাচ্ছে। টম বুঝিয়ে বলে যে তিমি মাছ সবসময় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড অনুসরণ করে, কিন্তু যখন তুফান আসে তখন তারা বিভ্রান্ত হয়ে যায়। হঠাৎ ইয়টটি জোরে কেঁপে ওঠে এবং বেন পড়ে যায়। টম চিন্তিত হয় যে ইয়টের কোনো ক্ষতি হলো কিনা, তাই সে ডাইভ দিয়ে নিচে চেক করতে যায়। কিছুক্ষণ পর সে উপরে ফিরে আসে, কিন্তু তার কাঁধে একটি বড় ক্ষত ছিল। জুলিয়া দ্রুত তার ক্ষত সেলাই করে দেয়। টম জানায় যে পানির নিচে তার মনে হয়েছে যেন তার পেছনে বিশাল কোনো প্রাণী ছিল, কিন্তু যখন সে ঘুরে দেখে তখন প্রোপেলার দিয়ে কাটা লেগে যায়। সে বলে যে যাই ছিল সেটা অনেক বড় ছিল। টম ইয়টে অনেক ক্ষয়ক্ষতি দেখতে পায়, তাই তাদের সাহায্য ডাকতে হয়। জুলিয়া বারবার রেডিওতে চেষ্টা করে। ক্যাসি ফোনে সিগন্যাল খোঁজে, কিন্তু কোনো কিছুই কাজ করে না। তখনই ক্যাসি একটি অদ্ভুত প্রাণী দেখতে পায় এবং চিৎকার করে ওঠে, কিন্তু সেটা আসলে বেন ছিল যে মাস্ক পরে মজা করছিল। কিছুক্ষণ পর ইয়ট পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সমুদ্রের মাঝে আটকে যায়। জুলিয়া রেডিওতে একটি আওয়াজ শুনতে পায়, কিন্তু আওয়াজ এতই খারাপ ছিল যে সে কিছুই বুঝতে পারে না। টম পরিবারকে জানায় যে তাদের কাছে মাত্র 4 দিনের খাবার ও পানি আছে এবং এখন তাদের কোনো মাছ ধরার নৌকার অপেক্ষা করতে হবে। হঠাৎ রাডারে কিছু ধরা পড়ে এবং পরিবার একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সবাই দৌড়ে বাইরে আসে এবং অবাক হয়ে দেখে যে অনেক উল্কাপিণ্ড পৃথিবীতে পড়ছে। যেখানে যেখানে উল্কাপিণ্ড পড়ছে সেখানে বড় বিস্ফোরণ হচ্ছে। একটি উল্কাপিণ্ড পানির কাছে পড়লে টম সঙ্গে সঙ্গে ইয়ট চালানোর চেষ্টা করে। ইঞ্জিন কোনো মতে চালু হয়, কিন্তু তখনই আরেকটি উল্কাপিণ্ড সেই এলাকায় আঘাত করে। পরিবার ভয়ে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। তখনই টম বুঝতে পারে যে আগুনের গোলাগুলো পড়ছে সেগুলো উল্কাপিণ্ড নয়, বরং স্যাটেলাইট। সেই সময় বেন দেখে যে ইয়ট থেকে ধোঁয়া বের হচ্ছে। টম চেক করে নিশ্চিত হয় যে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। বাতাস বাড়তে শুরু করলে পরিবার ইয়টের ভেতর লুকিয়ে পড়ে। তারা খেয়ালই করে না যে কম্পাস খুব দ্রুত ঘুরছে। ইয়ট জোরে জোরে দুলতে থাকে। বেন আবার পড়ে যায় এবং এবার তার চোটও লাগে। ঢেউগুলো দ্রুত ইয়টের গায়ে আছড়ে পড়ছিল। টম অনেক কষ্টে বাইরে গিয়ে লাইফ জ্যাকেট নিয়ে আসে। তখনই বিদ্যুৎ চলে যায়। টম দ্রুত পাওয়ার বক্সের বোতাম চাপে এবং আলো ফিরে আসে। সেই মুহূর্তে বেন খেয়াল করে যে জুলিয়ার নাক দিয়ে রক্ত পড়ছে। জুলিয়ার মাথা ঘুরতে শুরু করে। অন্যদিকে ক্যাসি সিঙ্কে গিয়ে বমি করে দেয়। টম রেডিও চেষ্টা করতে থাকে, কিন্তু সিগন্যাল পায় না। হঠাৎ একটি তীব্র হাই পিচ শব্দ আসে এবং বাতাস আরও শক্তিশালী হয়ে ওঠে। জুলিয়া দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু একটি হ্যাচ খুলে যায় এবং বাতাস জানলা ভাঙতে শুরু করে। টম একটি ফ্লেয়ার জ্বালায় এবং কিছুক্ষণ পর অন্ধকার ঘনিয়ে আসে। পরদিন সকালে পরিবার হতবাক হয়ে জেগে ওঠে যে তারা ঝড় থেকে বেঁচে গেছে, কিন্তু ইয়টটি অর্ধেক ধ্বংস হয়ে গেছে। যখন তারা বাইরে আসে তখন দেখে যে সমুদ্রের পানি গায়েব হয়ে গেছে এবং ইয়টটি এখন মাটির ওপর আটকে আছে। সবাই এটি দেখে অবাক হয়ে যায়। ক্যাসি সিগন্যাল চেক করে
কিন্তু নেটওয়ার্ক একদম ডাউন ছিল। বেন দুটি মরা কাকড়া নিয়ে খেলতে শুরু করে। টম কম্পাস চেক করে দেখে যে সেটি উল্টো হয়ে গেছে। এটি শেষবার 7 লক্ষ বছর আগে হয়েছিল। ক্যাসির মনে হয় যে তার বয়ফ্রেন্ড হয়তো মারা গেছে এবং সে ভেঙে পড়ে। যখন জুলিয়া তাকে বোঝাতে আসে, ক্যাসি তাকে সরিয়ে দেয় এবং লুকিয়ে পড়ে। জুলিয়া এবং টম বাকি থাকা সাপ্লাইগুলো দেখে। বেন তার জন্মদিনের বেলুনগুলো একটি পাথরে বেঁধে দেয় যাতে হয়তো কোনো বেঁচে থাকা ব্যক্তি দেখতে পায়। টম আবার রেডিও চেষ্টা করে এবং এবার একজন মানুষের সাথে যোগাযোগ হয়। তার নাম নাও এবং সে একটি সাবমেরিনের ক্যাপ্টেন। তার সাবমেরিনও স্থলে আটকে গেছে। সে নিশ্চিত করে যে ম্যাগনেটিক পোল রিভার্স উল্টে হয়ে গেছে, তাই মহাসাগর পিছু হটে গেছে এবং জমি ডুবে গেছে। সে বলে যে সে এখন পর্যন্ত আর কোনো জীবিত মানুষ দেখেনি এবং কমিউনিকেশন সিস্টেম পুরোপুরি ডাউন হয়ে গেছে। সে আরও জানায় যে পোল আবার রিভার্স হবে এবং সম্ভবত 1 সপ্তাহের মধ্যে সমুদ্র ফিরে আসবে। সে পরিবারকে সতর্ক করে যে যতটা সম্ভব উঁচু জায়গায় উঠে যাও, কারণ যখন পানি ফিরে আসবে তখন সেটি খুব বিপজ্জনক হবে। সে বলে তার পার্টনার ক্র্যাশে মারা গেছে এবং সাবমেরিনে মাত্র 3 জনের জায়গা আছে। জুলিয়া এবং টম তাকে অনুরোধ করে যেন দয়া করে আমাদের বাচ্চাদের বাঁচান। সে তাদের কোঅর্ডিনেট দিয়ে দেয়। টম হিসেব করে দেখে যে সাবমেরিন পর্যন্ত পৌঁছাতে 2-3 দিন লাগবে। সে পরিবারকে বলে আজ রাতে ভালোভাবে বিশ্রাম নাও, কাল সকালে আমরা বেরোবো। পরদিন সকালে পরিবার ব্যাগ গুছিয়ে নিচ্ছিল। তখনই টম কাছেই কিছু একটা নড়তে দেখে। সে একজন ল্যাংড়া মানুষ ছিল যার হাতে হারপুন ছিল এবং সাথে একটি কুকুর ক্রমাগত ডাকছিল। টম তার কাছে যায় এবং তাকে পানির বোতল দেয়, কিন্তু সেই লোক এমন ভাষায় কথা বলছিল যা টম বুঝতে পারছিল না। পানি খাওয়ার পর সেই আগন্তুক হঠাৎ টমের মাথায় বোতল দিয়ে মারে এবং মুখে জোরে লাথি মারে। জুলিয়া ভয়ে দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সেই লোক টমের পেটে হারপুন ঢুকিয়ে দিয়েছিল। টম কিছুক্ষণ ছটফট করে এবং তারপর লোকটি তার গলাও কেটে দেয়। এরপর সেই লোক জুলিয়ার পেছনে দৌড়ায় এবং তার ওপর হারপুন ছোড়ে, যার ফলে তার কাঁধে চোট লাগে। জুলিয়া ব্যথা সহ্য করে ইয়টের ভেতর পালায় এবং বাচ্চাদের বলে লুকিয়ে পড়তে। সে দরজা লক করে দেয়। ক্যাসি আর বেন সোফার ভেতর ঢুকে পড়ে। জুলিয়া তাদের হাতে ফ্লেয়ার গান ধরিয়ে দেয় এবং নিজে একটি ছুরি নিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। সেই লোক দরজায় জোরে জোরে ধাক্কা দেয় এবং অবশেষে ভেতরে ঢুকে পড়ে। প্রথমে সে কিছুটা খাবার তুলে নেয় এবং তারপর ইয়টে এদিক ওদিক খুঁজতে থাকে। তারপর বাথরুমের দিকে যায়, কিন্তু জুলিয়া বুদ্ধিমত্তার সাথে একটি ছোট ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে। সেই লোক ভাবে জুলিয়া পালিয়ে গেছে, কিন্তু যখনই সে আস্তে করে বের হতে যাচ্ছিল তার কুকুর তাকে দেখে ফেলে এবং ডাকতে শুরু করে। কুকুরটি তার ওপর ঝাঁপিয়ে পড়লে জুলিয়া ছুরি দিয়ে তাকে মেরে ফেলে। কুকুরের চিৎকার শুনে সেই লোক বাইরে আসে এবং নিজের কুকুরের লাশ দেখে রাগে অগ্নিশর্মা হয়ে যায়। ইতিমধ্যে জুলিয়া ইয়টের অন্য পাশ দিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করে। সে উপরে উঠে ভাঙা জানলা দিয়ে ভেতরে ঢুকছিল, কিন্তু সেই লোক আগেই সেখানে পৌঁছে যায়। সে তাকে ধরে জোরে একটি ঘুষি মারে, যার ফলে সে নিচে পড়ে যায়। জুলিয়া আসবাবপত্র ধরে বাঁচার চেষ্টা করে, কিন্তু সেই লোক তাকে লাথি মেরে দূরে ফেলে দেয়। তারপর সে তার কবজিতে পা দিয়ে চেপে ধরে যাতে সে ছুরি ছেড়ে দেয় এবং তারপর তার চুল ধরে তার মুখ মাটিতে আছড়ে মারে এবং সোফায় ফেলে তার গলা টিপতে শুরু করে। বাচ্চারা এসব দেখছিল। ক্যাসি বাইরে এসে ফ্লেয়ার গান চালায়, যা সরাসরি সেই লোকের গায়ে লাগে। সে জ্বলতে শুরু করে এবং ইয়টে আগুন ছড়িয়ে পড়ে। বাচ্চারা দ্রুত পালিয়ে যায়, কিন্তু জুলিয়া ফিরে আসে। সে তাকে একটি লাথি মেরে ফেলে দেয়। ম্যাপ ও ব্যাগ তুলে নিয়ে সেখান থেকে পালায়। বেন আর ক্যাসি তাদের বাবার কাছে গিয়ে কাঁদতে থাকে। জুলিয়াও তাদের সাথে বসে পড়ে এবং 3 জনে মিলে চোখের জলের সাথে টমকে শেষ বিদায় জানায়। তখনই সেই ভয়ঙ্কর লোক আবার ইয়ট থেকে বেরিয়ে আসে, তাই পরিবার আবার দৌড়াতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ইয়টটি একটি বড় বিস্ফোরণের সাথে উড়ে যায়। কিছু দূর হাঁটার পর তারা একটি ছোট ঝর্ণার কাছে থামে, যাতে একটু বিশ্রাম নিতে পারে। ক্যাসি ভাবে যে হয়তো সেই পাগল লোকটি তাদের কাছে থাকা বেলুন দেখে এসেছিল। এটি শুনে বেন নিজেকে অপরাধী মনে করতে থাকে। জুলিয়া তাকে বোঝায় যে এতে তার কোনো দোষ ছিল না এবং সবাইকে সামনে এগিয়ে যেতে বলে, কারণ সেই লোক এখনও তাদের পেছনে আছে। পথে একটি ছোট পুকুরের কাছে বেন একটি মরা হ্যামারহেড শার্ক দেখে অবাক হয়ে যায়। তখনই জুলিয়া খেয়াল করে যে সেই লোক আবার তাদের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। সবাই দৌড়াতে শুরু করে এবং একটি বালির ঢিবি থেকে নিচে পড়ে যায়, যেখানে তারা বিষাক্ত বর্জ্য দেখতে পায়। পরিবার সাবধানে সেটি পার হয় এবং মনে হয় যে তারা সেই লোকের হাত থেকে মুক্তি পেয়েছে। হাঁটতে হাঁটতে তারা বড় বড় মরা সামুদ্রিক প্রাণী এবং সমুদ্রের নিচে জমে থাকা সব প্লাস্টিক দেখতে পায়। বেন ধীরে ধীরে হাঁটতে থাকে। তখন জুলিয়া বুঝতে পারে যে সে ডিহাইড্রেশনের কাছাকাছি। সে সবাইকে থামতে বলে। যখন সে পানির বোতল দেখে তখন সে ধাক্কা খায়। বোতলে পানি প্রায় শেষ হয়ে গিয়েছিল। ক্যাসি বুঝতে পারে যে হয়তো সে বোতল ঠিকমতো বন্ধ করেনি। জুলিয়া রাগে চিৎকার করে যে তার গাফিলতির কারণে পানি শেষ হয়ে গেছে। ক্যাসি জবাব দেয়,
কি যায় আসে, এমনিতেও আমরা বাঁচব না। দুজনের মধ্যে দীর্ঘ তর্ক হয়, তবুও পরিবার সামনে চলতে থাকে। কিছুক্ষণ পর তারা একটি বিধ্বস্ত বিমান খুঁজে পায়। ভেতরে কিছু নড়াচড়া করতে দেখে সবাই ভয় পায়, কিন্তু সেগুলো কেবল কিছু পাখি ছিল। পরিবার ঠিক করে যে রাত এই বিমানের ভেতরেই কাটাবে। তারা অল্প কিছু খাবার শেয়ার করে এবং জুলিয়া টমের জ্যাকেটে একটি ফ্যামিলি ফটো পায়, যা দেখে তার মন ভেঙে যায়। ক্যাসি জিজ্ঞেস করে, মাম, তোমার আর ড্যাডের লাভ স্টোরি কি ছিল? জুলিয়া হেসে জানায়, টম হাসপাতালে আমার পেশেন্ট ছিল। তারপর একদিন সে ফুল আর একটি মিষ্টি কবিতা দিয়ে তার ভালোবাসা জানিয়েছিল। মাঝরাতে ক্যাসি বিমান থেকে বাইরে যায়। তখনই সেই ভয়ঙ্কর লোক তাকে পেছন থেকে ধরার চেষ্টা করে, কিন্তু জুলিয়া হঠাৎ পেছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং বারবার ছুরি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে। ক্যাসি তার মাকে জড়িয়ে ধরে শান্ত করে পরদিন সকালে সেই লোকের লাশে পোকা গিজগিজ করছিল। পরিবার খেয়াল করে যে তার শরীরে অনেক কামড়ের দাগ রয়েছে, তার মানে এই এলাকায় কোনো বিপজ্জনক প্রাণী লুকিয়ে আছে। যখনই তারা সেখান থেকে বের হয়, কাকড়াগুলো তার মুখ দিয়ে বেরিয়ে আসে। কয়েক ঘন্টা পর জুলিয়া এবং ক্যাসি ম্যাপ দেখছিল, কিন্তু বেন ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। জুলিয়া চিৎকার করে, থেমে যাও! কিন্তু বেন একটি গর্তের কাছে ঝুঁকে পানি খেতে শুরু করে। জুলিয়া দ্রুত তাকে টেনে বের করে এবং বোঝায় যে অজানা পানি তাকে অসুস্থ করে দিতে পারে। রোদ খুব তীব্র হয়ে ওঠে, তাই পরিবার তাদের মাথা কাপড় দিয়ে ঢেকে নেয়। বেনের মাথা ঘুরতে শুরু করে। তখনই তারা কিছু পুরনো চেয়ার খুঁজে পায় এবং জুলিয়া ও ক্যাসি সেগুলো দিয়ে একটি অস্থায়ী আশ্রয় তৈরি করে। জুলিয়া বেনকে ইঞ্জেকশন দেয় এবং ঠিক করে তারা রাত সেখানেই কাটাবে। সকালে জুলিয়া একটি অদ্ভুত শব্দ শুনে জেগে ওঠে। বাইরে গিয়ে দেখে যে কাকড়ার একটি বিশাল ঝাঁক তাদের দিকে আসছে। সে দ্রুত বাচ্চাদের জাগিয়ে তোলে এবং তিনজনে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা একটি বড় কার্গো শিপ দেখতে পায়। সেখানে তিনজন ক্রু মেম্বার জীবিত ছিল। একজন মহিলা তাদের সাহায্য করতে চায়, কিন্তু বাকি দুই লোক মানা করে দেয় এবং তিনজনকে বাইরে রেখে কন্টেইনার লক করে দেয়। কাঁকড়াগুলো কাছে চলে আসে। জুলিয়া বাচ্চাদের কন্টেইনারের ওপরে তোলে। নিজে যখন উঠতে যায়, তখন কাকড়া তার পা জোরে কামড়ে ধরে। বাচ্চারা তাকে টেনে উপরে তোলে, নতিবতবা সে নিচে পড়ে যেত। কন্টেইনারের একটি ফুটো দিয়ে অর্ধেক কাকড়া ভেতরে ঢুকে পড়ে। ক্রু মেম্বাররা ফায়ারিং শুরু করে, কিন্তু কাকড়া তাদের ওপর চড়াও হয় এবং দুজনকে মেরে ফেলে। শেষ লোকটি ছাদের ছিদ্র পর্যন্ত পৌঁছায়, কিন্তু কাকড়া তাকেও নিচে টেনে নেয় এবং সেও মারা যায়। জুলিয়া তার ক্ষতত স্থানে পট্টি বাঁধে এবং অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন সে জেগে ওঠে, তখন নিজেকে বালির ঝড়ের মাঝে একা দেখতে পায়। সে ঘাবড়ে গিয়ে বাচ্চাদের খুঁজতে থাকে। একজন মৃত মহিলার অস্ত্র তুলে নেয় এবং জোরে জোরে চিৎকার করে। ক্যাসি তার আওয়াজ শুনে ফিরে আসে এবং জানায় যে সে আর বেন সাহায্য খুঁজতে গিয়েছিল, কিন্তু কাউকে পায়নি। তারপর দুজন বেনের সাথে দেখা করে যে একটি খোলা কন্টেইনার খুঁজে পেয়েছে, যেখানে তারা ঝড় শেষ হওয়া পর্যন্ত থাকতে পারে। জুলিয়া টমের লাইটার বের করে এবং নিজের ক্ষত পুড়িয়ে বন্ধ করে, যা অত্যন্ত বেদনাদায়ক ছিল। ঝড় থামার পর তারা আরেকটি কন্টেইনার পায়, যাতে অনেক পানির বোতল ছিল। লাশগুলো চেক করার সময় তারা একটি রেডিও এবং একটি গান পায়। জুলিয়া নাওয়ের সাথে যোগাযোগ করে এবং জানায় যে ম্যাপ হারিয়ে গেছে। এই শুনে নাও জানায় যে তাদের ওপর আর্থ্রোপডরা হামলা করেছিল। সেগুলো এখন এখানকার প্রাণী, যারা অক্সিজেনের কারণে পুরোপুরি পাগল হয়ে গেছে। এখন নাও পরিবারকে দ্রুত করতে বলে, কারণ তার ইনস্ট্রুমেন্টগুলো হিসেব করেছে যে সমুদ্র প্রত্যাশার চেয়ে দ্রুত ফিরে আসবে এবং তাদের কাছে মাত্র কয়েক ঘন্টা সময় আছে। সে একটি ফ্লেয়ার শুট করে এবং পরিবার সেই দিকে হাঁটতে শুরু করে। দীর্ঘ পথ হাঁটার পর তারা একটি ভাঙা টয়লেট পায়, যেখানে বেন প্রস্রাব করে। এবার তারা অবশেষে সাবমেরিনটি কাছেই দেখতে পায়, কিন্তু সেখানে পৌঁছানোর জন্য তাদের একটি বড় পাথুরে পথ পার করতে হবে। যখন তারা সেই পথ দিয়ে যাচ্ছিল, দেয়ালগুলো কাঁপতে শুরু করে এবং পাথর পড়তে থাকে, যার ফলে একটি ভয়াবহ রক স্লাইড হয়। জুলিয়া দ্রুত তার বাচ্চাদের পাশে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং নিজেও পিছিয়ে যায় যাতে চাপা না পড়ে। এখন একটি পাথরের দেয়াল তাদের মাঝখানে চলে এসেছে। জুলিয়া বাচ্চাদের বলে যে তারা যেন তাকে ছাড়াই সামনে এগিয়ে যায়, কিন্তু ক্যাসি মানা করে এবং জোর দেয় যে তার মাকে ওঠার চেষ্টা করতে হবে। অনেক তর্ক আর চিৎকারের পর জুলিয়া ওয়াদা করে যে সে পরে তার বাচ্চাদের খুঁজে নেবে। বাধ্য হয়ে ক্যাসি তার ভাইকে টেনে সামনে নিয়ে যায়। বাচ্চারা পাথুরে পথ বেয়ে সাবমেরিনের দিকে দৌড়ায়, কিন্তু সেখানে পৌঁছে দেখেছে নাও বাইরে রক্তে মাখামাখি হয়ে পড়ে আছে। সে বুঝিয়ে বলে যে তার জন্য সব শেষ এবং এখন বাচ্চারা সাবমেরিন নিতে পারে। এটি অতিরিক্ত জায়গা হবে ভেবে ক্যাসি আবার তার মাকে খুঁজতে দৌড়ায়। তখনই জুলিয়া কাকড়াগুলোকে আসতে দেখে এবং সে ফায়ারিং শুরু করে। কিছু কাকড়াকে সে মেরে ফেলে, কিন্তু ঝাঁকটি অনেক বড় ছিল এবং সবার সাথে লড়াই করা কঠিন হয়ে পড়ছিল। ঠিক সেই সময়
ক্যাসি দেয়ালের ওপরে দেখা দেয় এবং হাত বাড়িয়ে দেয়। তখন জুলিয়া তার আহত পা সত্ত্বেও দ্রুত উঠতে শুরু করে। ক্যাসির সাহায্যে সে অন্য পাশে পৌঁছে যায় এবং দুজনে একসাথে সাবমেরিনের দিকে দৌড়ায়। বেন আগেই ওপরে দাঁড়িয়েছিল এবং ফায়ার শুরু করে যাতে কাকড়াগুলো ডিস্টার্ব থাকে যতক্ষণ না পরিবার ওপরে ওঠে। কাকড়াগুলো নাওয়ের শরীরের কাছে পৌঁছাতেই দ্রুত তাকে খেতে শুরু করে। জুলিয়া গান তুলে নেয় এবং ফায়ারিং চালিয়ে যায় যতক্ষণ না বাচ্চারা ভেতরে যায়। যখন তারা নিরাপদ হয়ে যায়, জুলিয়া বুঝতে পারে যে গুলি শেষ হয়ে গেছে। তখন সে গানটি কাকড়াদের দিকে ছুঁড়ে মারে এবং নিজের বাচ্চাদের সাথে ভেতরে চলে যায়। পরিবার হ্যাচটি ভালোভাবে লক করে এবং জানলা দিয়ে সাবমেরিনের চারদিকে কাকড়াগুলোকে দেখে। ঠিক এই সময় সমুদ্র ফিরে আসে, তাই তিনজনে দ্রুত নিজেদের সিটে বসে বেল্ট পরে নেয় এবং একে অপরের হাত শক্ত করে ধরে। তীব্র ঢেউ সাবমেরিনকে জোরে জোরে এদিকে ওদিকে আছাড় দিতে শুরু করে, যার ফলে জুলিয়ার পুরো জার্নির দৃশ্যগুলো মনে পড়তে থাকে এবং ক্যাসি বমি করে দেয়। দ্রুতই সেই হাই পিচ শব্দ ফিরে আসে এবং পরিবার অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জুলিয়া এবং বাচ্চারা জ্ঞান ফিরে পায় এবং নিজেদের জীবিত দেখে খুশি হয়। তারা হ্যাচ আনলক করে বাইরে আসে এবং দেখে যে ঢেউগুলো সাবমেরিনকে একটি ধ্বংস হওয়া শহরে ফেলে দিয়েছে। অর্থাৎ এখন বেঁচে থাকার এবং নতুন জীবন শুরু করার আশা আছে। আর এখানেই সিনেমা শেষ হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি অবশ্যই টিপুন যাতে আপনি এমন মজাদার ভিডিও পেতে থাকেন। দেখার জন্য ধন্যবাদ।